অন্ময় আকিবের লেখা দ্য মোস্ট ডেঞ্জারাস গেম বইটা নিয়ে আজ আমরা কথা বলবো। এই বইটা কিন্তু শুধু কয়েকটা সিরিয়াল কিলারের গল্প বলে না, বরং আমাদের সমাজের সিস্টেমের কিছু ভয়ঙ্কর ফাঁকফোকরের দিকেও আঙুল তোলে। একদম ঠিক। বইয়ের শুরুতেই যে প্রশ্নটা করা হয়েছে সেটাই কিন্তু চমটে দেওয়ার মতো। কোনটা? যে মানুষ কেন অন্য মানুষকে শিকার করে। মানে একটা শিকারের জন্য তো সাহস লাগে, ধূর্ততা লাগে, আর সবচেয়ে বড় কথা যুক্তিবোধ লাগে। যখন একজন মানুষ আরেকজন মানুষকে তার শিকার বানায়, তখন এই গুণগুলোই কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই না? আর আমরা বইটা থেকে ঠিক সেরকমই 3টে কেস বেছে নিয়েছি। এরা শুধু 3জন ভয়ঙ্কর মানুষ নয়, এরা সমাজের 3 ধরনের ব্যর্থতারও প্রতিচ্ছবি। ঠিক, বিশ্বাস, সিস্টেম আর মানসিক অবহেলা। হ্যাঁ, এই 3টি বিষয় কিভাবে অপরাধের জন্ম দেয়। চলুন আমাদের প্রথম গল্পটা দিয়েই শুরু করা যাক, যেখানে সবচেয়ে বড় অস্ত্রই ছিল বিশ্বাস। ডক্টর হ্যারল্ড শিপম্যান বা ডক্টর ডেথ। ডক্টর ডেথ নামটা শুনলেই কেমন লাগে? হ্যারল্ড শিপম্যান একজন ফ্যামিলি ডাক্তার, যাকে লোকে বিশ্বাস করে নিজেদের জীবন মরণের ভার দিত। আর সেই লোকটাই হয়ে উঠল ব্রিটেনের ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার। বাইরে থেকে দেখলে কিন্তু জীবনটা একদম নিখুঁত, সফল ডাক্তার, স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তো তাই। 1946-এ জন্ম। ছোটবেলায় নাকি মায়ের ক্যান্সার দেখে, তার কষ্ট দেখে সে ডাক্তার হতে চেয়েছিল। আচ্ছা। কিন্তু এই সফল জীবনের আড়ালেই একটা অন্য দিক ছিল। ক্যারিয়ারের একদম শুরুতে সে প্রেথিডিন বলে একটা ব্যথানাশকে আসক্ত হয়ে পড়ে। বলেন কি? হ্যাঁ, এমনকি প্রেসক্রিপশন জালিয়াতি করতে গিয়ে ধরাও পড়েছিল। কিন্তু তখন তাকে শুধু সামান্য জরিমানা আর রিহাবে পাঠানো হয়। ব্যাপারটা ওখানেই থেমে যায়। কিন্তু একজন ডাক্তারের ড্রাগের প্রতি আসক্তি আর সিরিয়াল কিলার হয়ে ওঠা, এর মধ্যে তো বিশাল একটা ব্যবধান। এই অন্ধকার পথে যাওয়ার পেছনে বইতে আর কি বলা আছে? আসলে এটাই শিপম্যানকে নিয়ে সবচেয়ে বড় রহস্য। তার কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না। সে ধনী গরিব নির্বিশেষে খুন করেছে, কোনো যৌন বিকৃতিও ছিল না। তাহলে মনোবিজ্ঞানীরা মনে করেন এটা ছিল এক ধরনের ক্ষমতার খেলা, জীবন আর মৃত্যুর ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণের একটা বিকৃত আনন্দ। একজন ডাক্তার হিসাবে সে জীবন বাঁচানোর শপথ নিয়েছিল, আর সে সেই শপথকেই ঠিক উল্টে দিয়েছিল। জীবন কেড়ে নেওয়ার ক্ষমতাটা সে উপভোগ করত। আর তার পদ্ধতিটাও ছিল শয়তানি বুদ্ধিতে ভরা। মূলত বয়স্ক একা থাকা মহিলাদের টার্গেট করত। তাদের বাড়িতে যেত, চেকআপের নাম করে, তারপর অতিরিক্ত মাত্রায় ডায়ামরফিন অর্থাৎ মেডিকেল গ্রেড হেরোইন ইনজেক্ট করে দিত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? প্রায় 20 বছর ধরে সে এই কাজটা করে গেছে, কেউ টেরও পায়নি। 20 বছর? হ্যাঁ, কারণটা খুব সহজ। কে একজন ডাক্তারকেই সন্দেহ করবে? সে খুব ঠান্ডা মাথায় ডেথ সার্টিফিকেট লিখত, কারণ হিসেবে লিখে দিত বার্ধক্য বা অন্য কোনো অসুখ। পরিবারের লোকেরাও ভাবত ডাক্তার সাহেব তো শেষ পর্যন্ত চেষ্টা করলেন। সে সমাজের বিশ্বাসটাকেই একটা বর্ম হিসেবে ব্যবহার করেছিল। তাহলে এই বর্মটা ভাঙল কিভাবে? এতগুলো মৃত্যুর পর ধরা পড়ল কেন? লোভ, ক্ষমতার পর লোভ। ক্যাথলিন গ্রান্ডি নামে 81 ইয়ার্স ওল্ড প্রাক্তন মেয়রের মৃত্যুর পর শিপম্যান একটা মারাত্মক ভুল করে বসে। কি ভুল? সে একটা জাল উইল তৈরি করে, যেখানে লেখা ছিল ক্যাথলিন তার সমস্ত সম্পত্তি শিপম্যানকে দিয়ে গেছেন। ও, এখানেই তাহলে গর্বটা হলো। একদম। ক্যাথলিনের মেয়ে নিজেও ছিলেন একজন আইনজীবী। মায়ের হঠাৎ মৃত্যু আর এই অদ্ভুত উইল দুটো মিলিয়ে তার সন্দেহ হয়। তিনি পুলিশের কাছে যান। এরপর কবর থেকে ক্যাথলিনের দেহ তুলে পোস্টমর্টম করা হয়, আর যা পাওয়ান তাই পাওয়া গেল, মারাত্মক পরিমাণে মরফিন। তারপর এদের মধ্যে মৃত্যুর হারটা অস্বাভাবিক রকমের বেশি। তাকে তো মাত্র 15টা খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু সরকারি তদন্ত কমিটির মতে তার শিকারের সংখ্যা কমপক্ষে 215 জন। 215 জন? ভাবা যায়। আর শেষ পর্যন্ত সে জেলেই আত্মহত্যা করে। ফলে তার আসল উদ্দেশ্যটা, কেন সে এটা করত, সেটা চিরদিনের জন্য রহস্যই থেকে গেল। শিপম্যানের ঘটনাটা আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, এই যে পেশার ওপর আমাদের অন্ধবিশ্বাস, সেটা কতটা বিপজ্জনক হতে পারে। ঠিক, আমাদের চারপাশে এমন কত শিপম্যান হয়তো তাদের সামাজিক অবস্থানের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু সবাই তো আর এমন আড়ালে থেকে কাজ করে না। কিছু অপরাধীর কাজ এতটাই নহিংস হয় যে তা পুরো দেশকে নাড়িয়ে দেয়,
যেমনটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে আন্দ্রেই চিকাটিলোর ক্ষেত্রে। হ্যাঁ, তার গল্পটা আবার একেবারে অন্যরকম। এখানে বিশ্বাসের বদলে সামনে চলে আসে সিস্টেমের ব্যর্থতা। আন্দ্রেই চিকাটিলো, রোস্তোভের কসাই, তার নিজের কথায়, আমি প্রকৃতির এক ভুল, এক উন্মাদ পশু। শিপম্যানের মতো শিক্ষিত বা পরিশীলিত নয় সে। না, একদমই না। তার গল্পটা শুরুই হয়েছে এক চরম বিভীষিকার মধ্যে দিয়ে। তার জন্ম আর বেড়ে ওঠা সোভিয়েত ইউনিয়নের সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময়, যা হলোডোমর নামে পরিচিত। হ্যাঁ, একটা কথা প্রচলিত আছে যে সেই দুর্ভিক্ষে তার বড় ভাইকে নাকি প্রতিবেশীরা মেরে খেয়ে ফেলেছিল। এই ভয়ঙ্কর স্মৃতি আর নিজের যৌন অক্ষমতা, এই দুটো মিলেই তাকে একটা পশুতে পরিণত করেছিল বলে মনে করা হয়। কিন্তু তার ব্যক্তিগত ট্রমার থেকেও বড় ভূমিকা ছিল তৎকালীন সোভিয়েত সিস্টেমের, তাই না? একদম, এটাই চিকাটিলোর কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটা আদর্শগত বিশ্বাস ছিল। কিরকম? তারা মনে করত সিরিয়াল কিলিং বা এই ধরনের বিকৃত অপরাধ হল পুঁজিবাদী সমাজের অবক্ষয়ের ফল। তাদের সমাজতান্ত্রিক ইউটোপিয়াতে এমন অপরাধী থাকতেই পারে না। মানে তারা এটা বিশ্বাসই করতে চাইতো না। না। ফলে পুলিশ যখন একের পর এক ক্ষতবিক্ষত লাশ পাচ্ছিল, তারা ভাবছিল এটা মানব পাচারকারী বা বিদেশি গুপ্তচরদের কাজ। তারা একজন সিরিয়াল কিলারের অস্তিত্বই স্বীকার করতে চায়নি প্রায় 1 দশক ধরে। তার মানে তারা ভুল জায়গায় অপরাধীকে খুঁজছিল। তারা খুঁজছিলই না। এটা শুধু তদন্তের ভুল ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক জেদ। আর এই জেদের সুযোগেই চিকাটিলো একের পর এক খুন করে গেছে। তার শিকার ছিল মূলত শিশু, কিশোরী আর মহিলারা। হ্যাঁ, বাস বা ট্রেন স্টেশন থেকে ভুলিয়ে তাদের জঙ্গলে নিয়ে যেত। আর সেখানে যা করত তা মুখে বলার মতো না। বইটাতে ফরেনসিক বিজ্ঞানের একটা মারাত্মক ভুলের কথাও বলা আছে, যেটা চিকাটিলোকে বারবার বাঁচিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবং এটা ছিল সেই সময়ের বিজ্ঞানের সীমাবদ্ধতার এক মর্মান্তিক উদাহরণ। চিকাটিলোর রক্তের গ্রুপ ছিল এ, কিন্তু অপরাধের ঘটনাস্থলে পাওয়া বীর্যের গ্রুপ ছিল এবি। আচ্ছা। সেই সময় বিজ্ঞানীরা জানতেন না যে কিছু মানুষের ক্ষেত্রে রক্ত আর শরীরের অন্য তরলের ব্লাড গ্রুপ আলাদা হতে পারে। এটাকে বলে নন সিক্রেটার। ভাবা যায়, একটা ছোট্ট বৈজ্ঞানিক তথ্যের অভাবে। হ্যাঁ, একজন লোক বছরের পর বছর ধরে খুন করে গেল। এটা শুধু একটা ভুল ছিল না, এটা ছিল সিস্টেমের অসহায়ত্ব। প্রযুক্তি আর জ্ঞানের সীমাবদ্ধতা কিভাবে একজন অপরাধীকে আড়াল করতে পারে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। এই একটা ভুলের জন্য তাকে কয়েকবার গ্রেফতার করার পরও ছেড়ে দিতে হয়েছিল। তাহলে শেষমেশ সে ধরা পড়ল কিভাবে? যখন লাশের সংখ্যা বাড়তেই থাকল, তখন কর্তৃপক্ষ আর বিষয়টা চেপে রাখতে পারল না। তারা অপারেশন ফরেস্ট স্ট্রাইপ নামে একটা বিরাট অভিযান শুরু করে। হাজার হাজার পুলিশকে ট্রেন আর বাস স্টেশনের নজরদারির জন্য মোতায়েন করা হয়। 1990 সালে সেরকমই একটা নজরদারির সময় পুলিশ চিকাটিলোকে একটা স্টেশন থেকে সন্দেহজনকভাবে বেরোতে দেখে। তারপর তার ব্যাগ থেকে একটা ছুরি আর দড়ি পাওয়া যায়। গ্রেফতার হওয়ার পর একজন মনোবিজ্ঞানীর সাহায্যে তাকে জেরা করার সময় সে ধীরে ধীরে সব স্বীকার করতে শুরু করে। আদালতে তার বিচারটাও তো বেশ নাটকীয় ছিল। হ্যাঁ, তাকে একটা লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছিল। ভয় ছিল যে নিহতদের পরিজনেরা তাকে হয়তো মেরে ফেলবে। 1994 সালে ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড হয়। তার শেষ কথাগুলো ছিল অদ্ভুত। খুবই অদ্ভুত। সে বলেছিল, আমার মগজে গুলি করো না, জাপানিরা ওটা কিনতে চায়। তাহলে চিকাটিলোর ক্ষেত্রে আমরা দেখলাম সিস্টেম ব্যর্থ হল। কিন্তু কি হয় যখন কোনো সিস্টেমে কাজ করে না? কারণ অপরাধীর মনটাই এতটাই ভেঙে চুরে গেছে যে সে সম্পূর্ণ অন্য এক বাস্তবতায় বাস করে। এখানেই অ্যালবার্ট ফিশের গল্পটা আসে। হ্যাঁ, যা আমাদের মানসিক বিকারের সবচেয়ে অন্ধকার জগতে নিয়ে যায়। অ্যালবার্ট ফিশ, গ্রে ম্যান, ব্রুকলিন ভ্যাম্পায়ার, তার নামের মতোই তার অপরাধগুলোও ছিল বিচিত্র আর ভয়ঙ্কর। নরমাংস ভোজন, শিশু নির্যাতন এবং চরম স্যাডোম্যাসোকিজম। নিজে কষ্ট পেয়ে এবং অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। ঠিক। শিপম্যান বা চিকাটিলোর ক্ষেত্রে তাও একটা কার্যকারণ খোঁজার চেষ্টা করা যায়, কিন্তু ফিশের জগৎটা ছিল পুরোপুরি বিকৃতির। আর এই বিকৃতির শুরু তার ছোটবেলা থেকেই, তাই তো? হ্যাঁ, তার শৈশবটাই ছিল একটা দুঃস্বপ্ন। তাকে একটা অনাথ আশ্রমে পাঠানো হয়েছিল, যেখানে সে ভয়ঙ্কর শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হয়। ওখানেই তার মধ্যে এই বিকৃত প্রবণতাগুলো জন্মায়। সে শুধু অন্যকে নয়, নিজেকেও কষ্ট দিত। ওই যে তার শরীরের এক্স রে রিপোর্টের কথাটা? হ্যাঁ, তার তলপেটের এক্স রেতে
29টা ছুঁচ ঢোকানো অবস্থায় পাওয়া গিয়েছিল। সে নিজেই বলেছিল, আমার বরাবরই অন্যকে কষ্ট দেওয়ার এবং অন্যের থেকে কষ্ট পাওয়ার ইচ্ছা ছিল। তার সবচেয়ে কুখ্যাত অপরাধ ছিল গ্রেস বার্ড নানের 10 বছরের একটা মেয়েকে নিয়ে। বইতে এই অংশটা পড়ার সময় আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এটা সত্যিই অবিশ্বাস্য। 1928 সালের ঘটনা। ফিশ নিজেকে ফ্র্যাঙ্ক হাওয়ার্ড নামে পরিচয় দিয়ে গ্রেসের পরিবারের কাছে যায়। তাদের অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে চাকরির লোভ দেখায়। তারপর একদিন গ্রেসকে একটা জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। গ্রেস আর কোনো দিন ফিরে আসেনি। আর সবচেয়ে শকিং পার্ট হলো 6 বছর ধরে গ্রেসের পরিবার কিছুই জানতে পারেনি। তারপর ফিশ যা করেছিল, সেটা তার চূড়ান্ত অহংকার আর বোকামির নিদর্শন। 6 বছর পর সে গ্রেসের মাকে একটা চিঠি লেখে। হ্যাঁ, ওই চিঠিটা যেখানে সে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয় কিভাবে সে গ্রেসকে শ্বাসরোধ করে হত্যা করেছিল, তার দেহ টুকরো টুকরো করে কেটেছিল এবং 9 দিন ধরে তার মাংস রান্না করে খেয়েছিল। চিঠির ভাষাটা এতটাই বিভৎস যে পড়া প্রায় অসম্ভব। কিন্তু এই ভয়ঙ্কর চিঠিটাই তার ধরা পড়ার কারণ হলো। হ্যাঁ, গোয়েন্দা উইলিয়াম কিং গদানুগি ধরে এই কেসটা নিয়ে কাজ করছিলেন, কিন্তু কোনো কিনারা করতে পারছিলেন না। চিঠিটা পাওয়ার পর তিনি একটা নতুন সূত্র পেলেন। খামের সূত্র ধরে? একদম। চিঠিতে একটা অদ্ভুত মনোগ্রাম সহ খাম ব্যবহার করা হয়েছিল। সেই খামের সূত্র ধরেই তিনি ফিশকে খুঁজে বের করেন এবং গ্রেফতার করেন। বিচারের সময় তার শেষ কথাগুলো ছিল খুব অদ্ভুত। আমি তো জানি না আমি এখানে কেন। এটা তার বাস্তবতার সাথে সংযোগহীনতারই প্রমাণ বলে মনে করা হয়, যদিও আদালত তাকে মানসিকভাবে সুস্থ বলেই রায় দিয়েছিল, কারণ সে জানত যে সে যা করেছে তা অন্যায়। 1936 সালে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড হয়। তাহলে আমরা 3টে একদম ভিন্ন চিত্র দেখলাম। হ্যারল্ড শিপম্যান, যে সমাজের বিশ্বাসকে বর্ম বানিয়েছিল। আন্দ্রেই চিকাটিলো, যে একটা আদর্শগতভাবে অন্ধ সিস্টেমের ভুলের ফসল। আর অ্যালবার্ট ফিশ, যার শৈশবের ভয়ঙ্কর নির্যাতন তাকে একটা দানবে পরিণত করেছিল। এদের পদ্ধতি, উদ্দেশ্য, প্রেক্ষাপট সবই আলাদা, কিন্তু একটা জায়গায় অদ্ভুত মিল আছে। কি? এরা প্রত্যেকেই খুব সাধারণের মুখোশ পরে দিনের পর দিন আমাদের মধ্যেই ঘুরে বেড়িয়েছে। শিপম্যান ছিল একজন ডাক্তার, চিকাটিলো একজন সাধারণ কর্মী, ফিশ ছিল একজন ঘর রাঙানোর মিস্ত্রি। বাইরে থেকে দেখে তাদের চেনার কোনো উপায় ছিল না। একদম। এই বইটা আমাদের এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সবচেয়ে বিপজ্জনক শিকার তারাই, যারা শিকারীর মতো দেখতে নয়, বরং আমাদের মতোই সাধারণ। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। লেখক অন্নয় আকিব বইটি উৎসর্গ করেছেন থ্রিলার পাঠকদের। হ্যাঁ, এই যে অন্ধকার জগতের প্রতি, এই নৃশংসতার গল্পের প্রতি আমাদের এত আকর্ষণ, এর কারণটা কি? আমরা কি শুধু নিজেদের সুরক্ষিত রাখার জন্য মন্দকে বুঝতে চাই, নাকি এর গভীরে আমাদের সমাজেরই কোনো অন্ধকার কৌতূহল লুকিয়ে আছে? এই প্রশ্নটা বোধহয় ভাবার জন্যই রেখে যাওয়া ভালো।